ভারতের এক অভিশপ্ত গ্রাম, যেখানে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, যাকে খুশি করতে প্রতি বছর গ্রামবাসীকে দিতে হতো যে কোনো মানুষের বলি। আর এবার সেই বলির শিকার হয় বিদেশ ফেরত বীরু, যে এসেছিল নিজের ভালোবাসার মানুষকে খুঁজতে। কিন্তু এবার সে কি করবে? সে কি পারবে এই ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে বাঁচতে, নাকি অন্যান্য সবার মতোই তাকেও রাক্ষসের হাতে প্রাণ হারাতে হবে? সেটাই দেখবো আজকের গল্প রাক্ষসাতে। শুরুতেই আমাদেরকে কিছু ঐতিহাসিক কাহিনী বলা হয়, যেখানে একটা গ্রামের মধ্যে একটা বড় মহল ছিল, আর সেটার ভেতরেই থাকতো একটা ভয়ঙ্কর রাক্ষস। গ্রামের সবার কাছে সে রাক্ষসা নামেই পরিচিত। বহু বছর আগে থেকেই প্রচলিত যে কয়েক বছর পর পর এই রাক্ষসটা জেগে ওঠে আর নিজের জন্য বলি চায়। আর এটার জন্য রাক্ষস নিজেই গ্রামবাসীদের কিছু ইশারা দেয়। সেটা বুঝে যদি গ্রামবাসীরা সঠিক সময়ে যে কোনো একজন মানুষকে বলি দেয়, অর্থাৎ রাক্ষসের কাছে পাঠিয়ে দেয়, তাহলেই রাক্ষস শান্ত হয়ে যায়। আর যদি তারা এমনটা না করে, তাহলে রাক্ষস ওই মহল থেকে বেরিয়ে আসবে আর পুরো গ্রাম ধ্বংস করে দিবে। এই ভয়ে এই নিয়মটা শত শত বছর ধরে চলে আসছে। পূর্বপুরুষের বলে দেওয়া নিয়ম অনুযায়ী যুগ যুগ ধরে এসব চলছে। তাছাড়া আধুনিক যুগে এসেও গ্রামবাসী এখনো বলি দেওয়ার নিয়মটা চালু রেখেছে। বলি দেওয়ার জন্য যে কোনো একজনকে আত্মসমর্পণ করতে হয়, আর যে কেউ একবার ওই মহলের দরজার ভেতর চলে গেলে আর কখনোই ফিরে আসে না। অর্থাৎ সবাই মেনে নেয় যে ভেতরে থাকা রাক্ষসটা ওই মানুষকে খেয়ে নিয়েছে। আর এখন পর্যন্ত সবাই এটাই বিশ্বাস করে আসছে। প্রতিবার রাক্ষসের কাছ থেকে 3টা ইশারা আসতো, আর এই 3টা ইশারা দেখেই গ্রামবাসীরা বুঝে যেত রাক্ষসের আবারও নতুন বলি দরকার। একবার একটা ছোট্ট ফুটফুটে শিশুকেও রাক্ষসের হাতে তুলে দেওয়া হয়েছিল। ওই শিশুটির খোঁজও আজ পর্যন্ত কেউ পায়নি। তবে এইসব অনেক বছর ধরে চলার পর একদিন সেই গ্রামের রাজা ভাবে যে করেই হোক তাদেরকে বলি দেওয়ার প্রথা বন্ধ করতেই হবে, কারণ এভাবে তারা যুগের পর যুগ ধরে মানুষ হত্যা করতে পারে না। তাই সেই অনুযায়ী রাজা আর তার সৈন্যরা অনেক প্ল্যান বের করে। অবশেষে তারা একটা রাস্তা পেয়ে যায় ওই রাক্ষসের হাত থেকে গ্রামবাসীকে বাঁচানোর। আর সেই অনুযায়ী একদিন রাজা আর তার সৈন্যরা মিলে অনেকটা সাহস করেই ওই মহলে ঢুকে পড়ে। ওই রাক্ষসকে চিরতরে শেষ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় কোনো লাভই হয় না। শেষমেশ ওই রাজা সহ তার সকল সৈন্যরাই মারা যায় ওই রাক্ষসের হাতে। আর এরপর থেকে গ্রামবাসীর ভেতর আরো ভয় ঢুকে যায়। এরপর থেকে তারা এতটাই ভয় পায় যে কেউ ওই মহলের আশপাশ দিয়েও হাঁটার সাহস করে না। সবাই এরপর সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওই রাক্ষস যে কয়বারই বলির জন্য তাদের ইশারা দিবে, তারা প্রতিবারই বলি দিবে। আর এভাবেই চলতে চলতে কেটে যায় আরো কয়েক বছর। দৃশ্য চলে আসে বর্তমানে, যেখানে আমরা একটা বাস দেখি। বাসটা ওই গ্রামের দিকেই আসছিল। গ্রামের এই বলি দেওয়ার কাহিনীগুলো মোটামুটি সবাই জানতো, তাই বাসের ভেতর থাকা একটা লোক গ্রামটার দিকে তাকিয়ে ভীষণ ভয় পেতে থাকে। সেই সময় চারি নামের একজন পণ্ডিত লোকটার কাছে আসে আর তার কাঁধে হাত রাখে। লোকটা তখন কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে এমনিতেই রাক্ষসের গল্প শুনে খুব ভয় পাচ্ছিল। এদিকে চারি লোকটাকে ভয় পেতে দেখে তাকে একটা তাবিজ দেয়, আর সেটার টাকাও সে নেয়। অন্যদিকে মাঝ রাস্তায় আমাদের হিরো বীরুকে দেখানো হয়। সে তো সাথে সাথে বাসটাকে থামিয়ে ফেলে। বীরু আর তার বন্ধু বালরাজা বাসটা থামিয়ে ভেতরে চলে যায়। বীরু বাসের ভেতর গিয়ে নিজে থেকেই সবার সাথে কথা বলতে থাকে, আর বাসের প্রতিটা মানুষকে দেখে চেনার ভান করে। মনে হচ্ছিল অনেক বছর আগে থেকেই বীরু সবাইকে চেনে। সে এইভাবেই কথা বলছিল আর কি। এদিকে বীরুকে এমন করতে দেখে কেউই তাকে চিনতে পারে না, কারণ এই গ্রামের মধ্যে বীরুকে সবাই প্রথমবার দেখেছে। তাই তারা একটু অবাকই হয়। বাসে থাকা চারিও তো বীরুকে চিনতে পারে না। তখন একজন লোক তাকে জানায় বীরু তাদের গ্রামেরই ছেলে। এত বছর সে আমেরিকায় ছিল, আর সেখান থেকে পড়াশোনা শেষ করে সে আবারও গ্রামে ফিরে এসেছে। আমেরিকার কথা শোনার সাথে সাথেই চারি বীরুর দিকে তাকায় আর দেখে বীরু তো অনবরত ইংলিশে কথা বলছে। কিছুক্ষণ পরই বীরু চারির পাশে এসে বসে আর চারিকে দেখে তাকে চেনার ভান করে। বীরু এসে একের পর এক কথা বলতে থাকে। তখন চারি বীরুকে জিজ্ঞেস করে এত বছর পর সে আমেরিকা থেকে গ্রামে ফিরে আসলো কেন? এর পেছনে কারণ তো আছেই। চারির কথা এবার বীরু কিছুটা লজ্জা পেয়ে যায় আর জানায় আসলে সে প্রেমের টানে ফিরে এসেছে। তার কথা শুনে এবার সবাই আগ্রহ নিয়ে তার কথা শুনতে থাকে। চারি জিজ্ঞেস করে কোন মেয়ে, কাকে সে পছন্দ করে। তখনও বীরু কিছুটা লজ্জা নিয়ে মেয়েটার নাম বলে। মেয়েটার নাম সুকন্যা।
আর সুকন্যাকে বিয়ে করার জন্যই বীরু গ্রামে ফিরে এসেছে। কিন্তু সুকন্যার নাম শোনা মাত্রই সবাই কেমন যেন চুপ হয়ে যায়। চারি তখন বীরুকে কিছু বলতে গিয়েও বলে না। তো এখানে কি কাহিনী তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো এরপরই গ্রামে চলে আসলে সবাই বাস থেকে নেমে যায়। আর সেখান থেকে নেমেই তো বীরু সবাইকে দেখাচ্ছিল যে সে সুকন্যাকে কোথায় বিয়ে করবে আর কি কি করবে। সবাই তো শুধু বীরুর কথা শুনেই যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তারা সবাই সুকন্যার বাড়িতে চলে যায়। এদিকে বীরু কোনো কিছু খেয়াল না করেই কথা বলতে থাকে। তখনই চারি বীরুকে সামনে তাকাতে বলে। বীরুর সামনে তাকাতেই দেখে সুকন্যাদের বাড়ির সামনে সুকন্যার বিয়ের বড় করে পোস্টার লাগানো আর বাড়িও সাজানো। অর্থাৎ আজ সুকন্যার বিয়ে, তাও অন্য ছেলের সাথে, বীরুর সাথে নয়। আর এটা তো সবাই জানতো, কিন্তু এতক্ষণ কেউ বীরুকে কথা জানায়নি। আর জানাতোই বা কিভাবে? সে যতটা এক্সাইটমেন্ট নিয়ে কথাগুলো বলছিল কেউ তাকে বলে উঠতে পারেনি। আর এ কারণেই সবাই তখন চুপ হয়ে গিয়েছিল। এদিকে এসব দেখে তো বীরুর মনটাই ভেঙে যায়। বীরু তখন সুকন্যার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করলো। সুকন্যা তো বীরুকে দেখে এমন ভান করে যেন সেই বিয়েতে রাজি না। সে তখন তার দাদিকে দেখিয়ে বলে তার দাদি মৃত্যু শয্যায় আছে আর তার দাদির শেষ ইচ্ছা ছিল তার বিয়ে দেখা, তাই সে বাধ্য হয়ে বিয়ে করছে, নাহলে সে বিয়েটা করতো না। তার কথা শুনে বীরু তখন তার বৃদ্ধ দাদির দিকে তাকায় আর দেখে তাদের মৃত্যুশয্যা তো দূরের কথা, উল্টো নাতির বিয়ে উপলক্ষে এমন ভাবে নাচছে যেন তার কাছে তরুণীরাও ফেল। এদিকে সুকন্যাও গানের তালে তালে নাচতে থাকে। এটা দেখে বীরু সুকন্যার দিকে অবাক হয়ে তাকায়, কারণ সে তো সুকন্যার মধ্যে কোনো দুঃখ দেখতে পাচ্ছে না। এইবার সুকন্যা তার কথা ঘোরানোর চেষ্টা করে আর উল্টোপাল্টা অনেক কিছু বোঝাতে থাকে বীরুকে। তবে বীরু তো বুঝে যায় যে সুকন্যা নিজের ইচ্ছাতেই এই বিয়েটা করছে, তাও একদম আনন্দের সাথে। এইভাবে ধোঁকা খেয়ে বীরুর অনেক বেশি খারাপ লাগতে থাকে, কারণ সে কত স্বপ্ন নিয়ে এসেছিল। আবার সেই সময় সে জানতে পারে এতদিন সে বিদেশ থেকে সুকন্যাকে যা যা দামি দামি গিফট পাঠিয়েছে, সুকন্যা সেগুলো নেয়ার জন্য গ্রামের সবার কাছে বীরুকে ভাই বলে পরিচয় দিয়েছে। মানে সবাই ভাবতো বীরু সুকন্যার ভাই ছিল। এসব শুনে তো বীরুর মন আরো বেশি ভেঙে যায়, কিন্তু এর পরেও সে সুকন্যার থেকে আশা রাখে। কিন্তু সুকন্যা তো বীরুকে ডেকে বলে আজ তার বিয়েতে তার পছন্দের খাবারও রাখা হয়েছে, তাই সে যাতে যাওয়ার আগে একটু খাবার খেয়ে নেয়। এর মানে পরিষ্কার যে সুকন্যা এতদিন বীরুকে শুধু ব্যবহার করেছে, শুধুমাত্র তার টাকার জন্য, এছাড়া আর কিচ্ছু না। এদিকে বালরাজ এসে বীরুকে সান্ত্বনা দিতে থাকে। তখন বীরু বলে সুকন্যা এখনো তাকে ভালোবাসে, এখনো তার খেয়াল রাখে, যার জন্য সে তাকে খাবার খেয়ে যেতে বলেছে। সেইবার ভাবে সে যে করেই হোক সুকন্যার এই বিয়ে আটকাবে আর সুকন্যাকে নিয়ে বিয়ে করবে। এই শুনে বালরাজা এবার তাকে একটা জায়গার সন্ধান দেয়, সেখান থেকে সে সুকন্যাকে বশে এনে নিজে বিয়ে করতে পারবে। এই কথা শুনে বীরু তখনই তাকে সেখানে নিয়ে যেতে বলে। সে সময় বালরাজা বীরুকে চারির বাড়িতে নিয়ে আসে। এটা সেই চারি। চারির বাড়ি দেখে বীরু অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে একজন পণ্ডিতের বাড়িতে তাকে নিয়ে এসেছে কেন। বালরাজা জানায় চারি আর তার মেয়ে পণ্ডিতের সাথে সাথে কালো জাদুও করে, মানে সুকন্যাকে বশ করার জন্য বীরু এখানেই সব পাবে। এসব শুনে বীরু সাথে সাথে চারিকে ডাকতে বলে, তবে চারি তো কাজে ব্যস্ত ছিল, তাই বালরাজ চারির মেয়ে সুব্বুকে ডাকে। এদিকে চারি বাড়িটা ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে এসে পড়ে আর দেখে চারি একটা রুমের ভেতর কিছু লোকের সাথে কথা বলছিল। এখানে আমরা শুনতে পাই চারির ধারণা মতে গ্রামের সেই প্রথাটা আবারও পুনরায় হতে চলেছে। কিছুদিনের মধ্যেই তাদের কাছে ইশারা আসতে পারে, অর্থাৎ রাক্ষসটি আবারও গ্রামের মানুষের কাছে বলি যাবে, এমন কিছুই ধারণা করেছে তারা। আর এগুলো নিয়ে তারা সবাই অনেক বেশি চিন্তিত ছিল। আর চারি এগুলো সবার কাছ থেকে লুকিয়ে রাখতে বলে, যাতে কেউ কিছু জানতে না পারে, তাহলে তো তাদেরকেই বিপদে পড়তে হবে। এদিকে বীরু এই সব কিছু কান পেতে শুনছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় পণ্ডিতের মেয়ে সুব্বু বেরিয়ে আসে। সে বীরুদের কাছে এসে জিজ্ঞেস করে কি সমস্যা। তখন বালরাজ এসে সুব্বুকে সবকিছু বলে, মানে বীরু সুকন্যাকে নিজের বশে আনতে চায়, যাতে সুকন্যা তার বিয়ে ছেড়ে বীরুর কাছে চলে আসে। এ কথা শুনে সুব্বু এবার তার অ্যাসিস্ট্যান্টকে বলে কোবরা নিয়ে আসতে। কোটাটা দেখেই বালরাজ ভাবে হয়তো সুব্বু সুকন্যার স্বামীকে বিষ দিয়ে মারতে চাচ্ছে। তবে সুব্বু জানা এটা একটা কাজল, যেটা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়েছে। সুব্বু এই কাজলটা বীরুর কাছে দিয়ে বলে এই কাজলটা যদি সে সুকন্যার কোমরে লাগিয়ে দেয় তাহলে সুকন্যার সাথে সাথে তার বশে চলে আসবে। এই কথা শুনেই তো বীরু লজ্জা পেয়ে যায় আর বলে সে সুকন্যার কোমর ধরবে নাকি। বীরুকে এমন লজ্জা পেতে দেখে বালরাজ তাকে বলে এটাই তাদের শেষ চান্স, সে যদি সুকন্যাকে পেতে চায় তাহলে এটাই করতে হবে। বীরু এবার রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি বীরু এই কাজলটা নিয়ে সুকন্যার কাছে যায় আর বিভিন্ন উপায়ে তার কোমরে কাজলটা লাগানোর চেষ্টা করে।
এভাবে করে করে সে সারাটা দিন চেষ্টা করে। এদিকে সুকন্যা তো তার বিয়ের জন্য অনেক বেশি খুশি ছিল, আর শেষে সুযোগ বুঝে বীরু সুকন্যার পেছন পেছন যায়। বালরাজাও বীরুকে উৎসাহ দিতে থাকে। সে সুকন্যার কোমরে কাজল দিয়ে খুশি মনে বেরিয়ে আসে আর খুব হাসতে থাকে, কারণ কিছুক্ষণের মধ্যেই সুকন্যা তার বিয়ে ভেঙে তার কাছে চলে আসবে। তবে একটু পরেই দেখা যায় সুকন্যা একটা সবুজ শাড়ি পরে বেরিয়ে আসে। এটা দেখে বীরু খুবই অবাক হয়, কারণ সে তো লাল শাড়ি পরা কাউকে সুকন্যা ভেবে কোমরে কাজল পরিয়ে এসেছিল। এইবার সে ভাবতে থাকে সে কাকে কাজল পরিয়েছে। বেচারার তো মাথায় হাত। আর কিছুক্ষণ পরেই দেখা যায় ভেতর থেকে সুকন্যার মা লাল শাড়ি পরে বেরিয়ে আসে, অর্থাৎ সে সুকন্যাকে না বরং তার মাকে ভুলে কাজল পরিয়ে ফেলেছে। আর সুকন্যা তো এখানে খুশি মনে বিয়ে করে ফেলে অন্য ছেলের সাথে। এটা দেখে তো এবার বীরুর মাথা ঘুরতে থাকে, তার মন ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার এই শোক দেখে এবার বালরাজা এসে তার হাতে মদের বোতল ধরিয়ে দেয়, আর বীরুও কষ্টের জন্য ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে একটা সময় সে মাতাল হয়ে যায়, আর এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই সেখানে সুব্বু চলে আসে, আর তাকে এই অবস্থায় দেখে তার কাছে যায়। ততক্ষণে সুকন্যার বিয়ে হয়ে গিয়েছিল অন্য কারো সাথে, তাই সুব্বু বুঝে যায় বীরু কোনো ভুল করেছে। তো বীরু এখানে মাতাল হয়ে আবল তাবল বলতে থাকে। সুব্বু তখন গিয়ে তাকে সান্ত্বনা দেয়। বীরু বলে সে সুকন্যাকে ছাড়া থাকতে পারবে না। এই কথা শুনে সুব্বু বলে পৃথিবীতে কত মেয়ে আছে, সুকন্যা অন্য কাউকে পেয়ে গেছে, একদিন বীরুও কাউকে না কাউকে পেয়েই যাবে, তাও তার মনের মতো। কিন্তু তবুও বীরু মানে না, আর সুকন্যা সুকন্যা বলে পাগলামি করতে থাকে। বীরু তো অনেক ভয়ও পাচ্ছিল, কারণ সে সুকন্যার মাকে কাজল পরিয়ে এসেছে। এখন তার কি হবে? বীরু এবার আবারও আমেরিকা ফিরে যেতে চায়। তার এসব পাগলামি সুব্বু কিছুতেই থামাতে পারছিল না। ততক্ষণে সেখানে চারি চলে আসে সুব্বুকে নেওয়ার জন্য। চারিরাও সুকন্যার বিয়েতেই এসেছিল আর ভরপুর খাবার খেয়েছে। সুব্বু এবার চারির বাইকে উঠে তাকে সাবধানে বাড়ি ফিরতে বলে চলে যায়। এদিকে একা বীরু মাতলামি করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই তার সামনে দুইটা রাস্তা আসে, তবে বীরু তার বাড়ির দিকে না গিয়ে ভুলে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। আমরা দেখি সে হাঁটতে হাঁটতে সেই মহলটার বাহিরে চলে আসে, যে রাস্তা দিয়ে সবার যাওয়া মানা। বীরু সেখানে যেতেই আমরা আকাশ থেকে আগুনের মতো চিহ্ন বা ভাঙা তারার মতো কিছু পড়তে দেখি, অর্থাৎ এটাই ছিল রাক্ষসের প্রথম সতর্কবার্তা। কিন্তু বীরু তো আর এটা বুঝতে পারে না। সে মহলের আশেপাশেই ঘুরতে থাকে, আর হুট করেই সে উধাও হয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। গ্রামের সবাই দল বেঁধে মহলের দিকে আসতে থাকে, কারণ সবাই শুনেছে মহলের সামনে কারো মরার লাশ পাওয়া গেছে। সবাই মিলে তখন মহলের কাছে যেতেই আমরা দেখি বীরু মাটিতে পড়ে আছে। সবাই ভাবে হয়তো সে মারা গেছে, তবে না। কিছুক্ষণ পরেই দেখা যায় বীরু ঘুম থেকে উঠে বসে, আর উঠেই তার চারপাশে এত মানুষ দেখে সে খুবই ঘাবড়ে যায় যে হুট করে হলো কি। বীরুকে উঠতে দেখে সবাই অবাক হয়। বীরু তখন বলে সে তো ঘুমাচ্ছিল। এদিকে ততক্ষণে সেখানে পুলিশও চলে আসে। তার কারণ হলো সমু নামের একজন লোক এই মহলের সামনে এসেই নিখোঁজ হয়েছে। পুলিশরা এসে বীরুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কারণ কাল রাতে সে এখানেই ছিল। এদিকে বীরু তো এটাই জানতো না যে সমুকে। তখন পুলিশ বীরুর কাঁধে একটা শার্টের টুকরো দেখতে পায়, যেটা সমুর শার্ট ছিল। এবার তো পুলিশরা শিওর হয়ে যায় যে বীরুই সমুর মার্ডার করেছে। পুলিশরা তখন তাকে থানায় নিয়ে যেতে চায়। সেই সময় একজন লোক এসে বলে এটা তাদের গ্রামের কেস, এই গ্রামে যা যা অন্যায় হয় সবকিছুর সালিশ গ্রামের কাউন্সিলররাই করে থাকে, তাই বীরুর বিচারও গ্রামের কাউন্সিলর করবে। এই বলে লোকটা বীরুকে নিয়ে চলে যায়। এখানে আমরা দেখি গ্রামের নির্দিষ্ট একটা জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে আছে। মূলত এখানেই গ্রামের সব ধরনের বিচার সালিশ হয়ে থাকে, অর্থাৎ গ্রামের মধ্যে যত অন্যায় হয় সবকিছুর শাস্তি গ্রামের মানুষরাই বিচার করে। পুলিশের পর বীরুকে সেখানে নিয়ে গিয়ে বিচারকের কাছে জানায় বীরুর কাছে গায়েব হওয়া সমুর শার্টের টুকরা পাওয়া গেছে। এটাতেই প্রমাণ হয় যে বীরু তাকে মেরেছে। এই কথা শুনে গ্রামের সবাই এবার এক এক করে বলতে থাকে যে বীরু তাদের কি কি করেছে, অথচ বীরু গ্রামে এসেছে একদিনও হয়নি। এই একদিনেই বীরুকে কতজন দোষারোপ করা শুরু করেছে। সে বুঝতে পারে গ্রামের এই মানুষেরা এমনি এমনি কোনো কিছু যাচাই বাছাই না করে যে কাউকে দোষ দিয়ে দেয়। বীরু তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ। তবে একজন বলে সে এত বছর পর পরিকল্পনা করে আমেরিকা থেকে গ্রামে ফিরে এসেছে শুধুমাত্র সমুকে মারার জন্য। বীরু বলে সে যাকে চেনেই না তাকে কেন মারার জন্য আমেরিকা থেকে সে আসবে। এদিকে বিচারক তো গ্রামের মানুষের কথাই শুনছিল। তখন আবার সমুর ওয়াইফ সাবিত্রী সমু সমু করতে করতে বীরুর কাছে আসে, আর কাঁদতে কাঁদতে বলে সে তার সমুকে কেন মারলো। বীরু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে মারেনি, তবে সাবিত্রী কাঁদতেই থাকে। সেই সময় সেখানে সুব্বু এসে জানায় সমু তো দুদিন ধরে গায়েব, তাহলে কালকে গ্রামে ফিরে সমুকে সে মারবে কিভাবে।
এই কথা শুনে এবার সবাই চুপ হয়ে যায়। তখন সেখানে গ্রাম প্রধান আসে আর বীরুকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। শেষে গ্রাম প্রধানই বলে যে সমুকে ফিরে না পাওয়া পর্যন্ত বীরুকে এই গ্রাম ছেড়ে চলে যেতে দেওয়া যাবে না, আর আজকের পর থেকে গ্রামের কেউই বীরুকে কোনো সাহায্য করতে পারবে না, এটাই তার শাস্তি। বিচার শেষে বীরুকে বলে দেওয়া হয় যে পর্যন্ত সমুর খোঁজ পাওয়া না যায় সে পর্যন্ত তাকে প্রতিদিন সাবিত্রীকে টাকা দিতে হবে। টাকার কথা শুনে তো সাবিত্রী অনেক খুশি হয়ে যায়। এদিকে বিপদে ফেসে গিয়ে এবার আর বীরুর কোনো উপায় থাকে না, তাই সেও রাজি হয়ে যায়। এরপর থেকে বীরুকে গ্রামের একটা মানুষও কোনো ধরনের সাহায্য করে না, এমনকি তার কাছে কেউ সবজিও বিক্রি করে না, যার কারণে বীরুকে নিজের কাজ নিজেই অনেক কষ্ট করে করতে হয়। এছাড়াও সাবিত্রী প্রতিদিন এসে হাজির হয় বীরুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে শুধু টাকার জন্য এসব করছে। এছাড়া সমুকে হারানোর জন্য তার কোনো শৌকই ছিল না, সব ছিল লোক দেখানো। এরপর বীরুর কাছ থেকে তার পাসপোর্টও নিয়ে নেওয়া হয় যাতে সে গ্রাম ছেড়ে চলে না যেতে পারে। এদিকে এই সব কিছুর উপর অতিষ্ঠ হয়ে বীরু প্ল্যান করে সে যে করেই হোক আগে সমুকে বের করে ছাড়বে, তারপর সেই সব থেকে মুক্তি পাবে। সুব্বুরও বীরুকে দেখে অনেক খারাপ লাগে, তাই সে বীরুকে সাহায্য করে। সুব্বু গাঙ্গায়া নামের একজন বৃদ্ধ লোকের কাছে যায় যে কিনা সর্বশেষ সমুকে দেখেছিল। এটা জানা মাত্রই বীরু আর বালরাজা গাঙ্গাকে গিয়ে চেপে ধরে আর বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করে সমুকে সে লাস্ট কোথায় দেখেছিল। তবে গাঙ্গেয়া তো আসল কথা বলার আগে বীরুদের একের পর এক আদেশ দিয়েই যাচ্ছিল। তবে বীরু সত্যিটা জানার জন্য সবই করে যায়, কিন্তু তবুও গাঙ্গেয়া সঠিকভাবে বলতে পারছিল না। বীরু তখন তার হাল ছাড়ে না আর ওই গাঙ্গেয়ার পেছনেই পড়ে থাকে সমুর ব্যাপারে জানার জন্য। গাঙ্গেয়া তখন বীরুদের দিয়ে অনেক রিচুয়াল করায়। এদিকে পরদিন খবর আসে নদীর কিনারায় অনেকগুলো লাশের কঙ্কাল ভেসে উঠেছে। অর্থাৎ এই রাক্ষসের দেওয়া দ্বিতীয় সতর্কতা ছিল এটা। এখন থেকে যে কোনো একজনকে বলি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। গ্রাম প্রধান এটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে আমরা বীরুকে দেখি যে মন খারাপ করে বসেছিল। তখন সুব্বু তার কাছে এসে বসে। সুব্বু তার মন খারাপ ঠিক করার চেষ্টা করে। সে জানে বীরু পুরোপুরি নির্দোষ, তাই সে তাকে সঙ্গ দিচ্ছে। সে বীরুকে সান্ত্বনা দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। তবে বীরু জানায় তার এখনো সুকন্যাকে মনে পড়ে। এ কথা শুনে সুব্বু কিছুটা চুপ হয়ে যায়। এরপর সে নিজ থেকেই বীরুর সাথে কথা বলতে থাকে। এখানে আমরা জানতে পারি সুব্বু আর বীরু দুজন ছোটবেলায় এই গ্রামেই বড় হয়েছে আর একই স্কুলেও পড়েছে। আর বীরু ছোটবেলায় সুব্বুকে পছন্দও করত। এটা জানার পরেও সুব্বু বীরুকে পাত্তাই দিত না, আর এই সবই সুব্বু বীরুকে বলতে থাকে, কিন্তু বীরুর কিছুই মনে পড়ে না। এখানে আমরা দেখি বীরুর সাথে কথা বলে সুব্বুর অনেক ভালো লাগে। আসলে সে হয়তো বীরুকে একটু একটু পছন্দ করা শুরু করেছে। সবসময় বীরুর সাথে থাকতে থাকতে সুব্বু তাকে পছন্দ করা শুরু করে দেয়, আর যেটা তার আচরণেই প্রকাশ পায়। আর এই সবকিছু বালরাজাও নোটিস করে। একদিন সে বীরুকে জিজ্ঞেস করে সে কি ইদানিং সুব্বুকে খেয়াল করছে। তার কথা শুনে বীরু বলে হ্যাঁ, ইদানিং সে কেমন জাদুকরীদের মতো হয়ে যাচ্ছে। এই কথা শুনে বালরাজা বলে জাদুকরী না, বরং সুব্বু বীরুর প্রেমে পড়েছে। এই কথা শুনে বীরু অবাক হয়ে যায় আর বলে সে তো এখনো সুকন্যাকে ভুলতে পারেনি, তাহলে কি এখন বীরু ও সুব্বুকে পছন্দ করলে সমাজ তাকে মেনে নিবে? বালরাজা বলে মেনে নিবে না কেন, সুকন্যার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু সুব্বু তো তাকে ভালোবাসে। বালরাজার কথা এবার বীরু সুব্বুর কথা আর একটু গভীরভাবে চিন্তা করে দেখে, আর এখন থেকে বীরু ও সুব্বুকে পছন্দ করতে শুরু করে। এদিকে একদিন মহলের সামনে একটা পাথর জ্বলতে জ্বলতে জেগে ওঠে। অর্থাৎ এটাই ছিল রাক্ষসের দেওয়া শেষ সতর্কবার্তা। গ্রামের সবাই এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে আমরা জানতে পারি কয়েকশো বছর আগে এই গ্রামে একটা মহামারী ছড়িয়ে পড়েছিল, যার কারণে গ্রামের প্রত্যেকে এক এক করে রোগে মারা যাচ্ছিল। আর এই মহামারী থেকে গ্রাম ও গ্রামের মানুষকে বাঁচাতে তখনকার রাজা একটা জাদুকরীর কাছ থেকে সাহায্য নেয়। আর একটা সময় গ্রামের মহামারীও ঠিক হয়ে যায়। তবে এর বিনিময়ে জাদুকরীটা গ্রামে অর্থাৎ ওই মহলের ভেতর একটা রাক্ষস ছেড়ে দেয়, যে কয়েক বছর পর পর গ্রাম থেকে একটা মানুষের বলি চাইবে। আর এরকমটাই শর্ত হয়েছিল রাজার সাথে। এরপর থেকে গ্রাম থেকে প্রতিবার একজনের প্রাণ বলি দেওয়া হতো রাক্ষসের জন্য, তা না হলে নাকি গ্রামটা আবারও মহামারীতে আক্রান্ত হবে। এই সবকিছু প্রাচীন যুগের মানুষের একটা চিঠিতে লিখে গিয়েছিল, যাতে পরবর্তী প্রজন্মের লোকেরা এই প্রথা সম্পর্কে জানতে পারে আর নিয়ম অনুযায়ী চলতে পারে। তো এখন বহু বহু বছর পর আবারও সেই রাক্ষস জেগে উঠেছে, অর্থাৎ আবারও তাদেরকে একটা বলি দিতে হবে। এদিকে গ্রামের অনেকে এটা শুনে খুব ভয় পেয়ে যায়, আর কেউই রাজি হয় না নিজেকে বলি দিতে। এই মহলের চাবি ছিল গ্রাম প্রধানের কাছে, যার কাছে তার দাদাই প্রথা রক্ষার দায়িত্ব দিয়েছিল। তাই সময় আর বেশি অবশিষ্ট নেই। গ্রাম প্রধান সহ আরো কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় তারা এমন কাউকে বলি দেওয়ার জন্য পাঠাবে যে একা,
অর্থাৎ যার বিয়ে হয়নি, যার কাঁধে পরিবারের কোনো চাপ নেই, আর গ্রাম থেকে এমন কাউকে খুঁজেই তাদের বলি দিতে হবে। এখানে আমরা দেখি গ্রামের অনেকেই ভয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টা করে, তবে শেষ সতর্কতা আসার পর একটা জাদুকরী ছায়া আটকে রাখে গ্রামটিকে, যার জন্য সেখান থেকে একটা মানুষও বের হতে পারে না। তো এরপরই এখানে গ্রাম প্রধানেরা বলি দেওয়া মানুষের নাম প্রকাশ করে ফেলে, যেটা শুনে বালরাজা দৌড়ে বীরুর কাছে যায়। বীরু তো জানতো গ্রামের সবাই তার নাম নিবে, কারণ তার বিয়ে হয়নি, তাছাড়া সবার চোখে বীরু এখন খুনি। তবে বালরাজা জানায় গ্রামরাজা বীরুর নাম না, বরং গাঙ্গার নাম নিয়েছে, অর্থাৎ সবাই তাকে পাঠাবে রাক্ষসের হাতে। এটা শোনা মাত্রই বীরু আর বালরাজা তাড়াতাড়ি করে গাঙ্গার কাছে যায়, কারণ সবাই যদি তাকে পাঠিয়ে দেয় বলির জন্য, তাহলে বীরু আর সমুকে খুঁজে পাবে না, আর নিজেরা এই গ্রাম থেকে মুক্তি পাওয়া হবে না তাদের, কারণ গাঙ্গায় একমাত্র সমুর খোঁজ জানে। তাই বীরু আর বালরাজা মিলে গাঙ্গাকে উঠিয়ে নিয়ে যেতে নেয়, কিন্তু তখনই সেখানে গ্রামের সবাই চলে আসে, তাই বীরু আর তাকে নিতে পারে না। এরপর গ্রামের নিয়ম অনুযায়ী সবাই তাকে বেঁধে নিয়ে যেতে থাকে মহলের দিকে। প্রতিবারই বলি দেওয়ার আগে গ্রামের সবাই মিলে বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে থাকে, তাই সেখানে গান বাজনাও চলছিল। এদিকে নিজের মৃত্যু হবে জেনেও গাঙ্গায় আনন্দের সাথে সাথে নাচানাচি করছিল, যেটা দেখে বীরু অনেক অবাক হয়। এদিকে বীরু রাস্তা খুঁজতে থাকে কিভাবে গাঙ্গায়াকে নিয়ে এখান থেকে পালানো যায়। গাঙ্গায়াকে নিয়ে আসা হয় মহলের কাছে, আর সেখানেই অনেক মানুষ জড়ো হয়েছিল। বীরু আর বালারাজু কোনো মতে ভিড় ঠেলে গাঙ্গায়ের সামনে গিয়ে কানে কানে বলে যে এখান থেকে পালিয়ে যেতে, তবে গাঙ্গায়া কিছুই শুনতে পায় না। এদিকে পেছন দিয়ে গ্রাম প্রধানরা চলে আসে। এটা দেখে বীরু ভাবে তাদেরকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। বীরু তখন সুযোগ খুঁজতে থাকে কোনো মতে গাঙ্গায়াকে সেখান থেকে নিয়ে যাওয়ার, তাই তারা সবসময় গাঙ্গায়ার সামনেই থাকে। এদিকে নাচতে নাচতে হঠাৎ করেই সে সেখানে মারা যায়। একটা লোক তখন গাঙ্গায়ের নিঃশ্বাস চেক করে দেখে সে আর বেঁচে নেই। এটা দেখে লোকটা সবাইকে চিৎকার করে করে বলতে থাকে যে বীরু গাঙ্গায়াকে মেরে ফেলেছে। এই কথা শুনে বীরু পেছন তাকিয়ে দেখে গাঙ্গায়া আসলেই মারা গেছে, অথচ এখনই তো লোকটা কত আনন্দ নিয়ে নাচানাচি করছিল। বীরু সহ সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। গ্রাম প্রধানরাও সেখানে এগিয়ে আসে। সবাই তখন বীরুকেই দোষারোপ করতে থাকে যে সে প্রথমে সমুকে মেরেছে আর এখন গাঙ্গায়াকেও মেরে ফেলেছে। এদিকে বীরু নিজেও তো শক ছিল, গাঙ্গেয়া যেহেতু মারাই গেছে, তাই এবার বলি দেওয়ার জন্য অন্য কাউকে বাছাই করতে হবে। এবার আরেকজনের নাম নেওয়া হয় বলির জন্য। বীরু তো ভেবেই নেয় এবার হয়তো তাকেই পাঠানো হবে, তবে সবাইকে অবাক করে দিয়ে এবার বালারাজুর নাম নেওয়া হয়, অর্থাৎ তারা তাকে পাঠাবে আত্মসমর্পণ করার জন্য। বালারাজুর নাম শোনা মাত্রই বীরু অবাক হয়ে যায়। সে এত বছর বিদেশ থেকে এসেছে আর বালারাজু এই গ্রামেরই, তাই তারা বলে রাজুকেই পাঠানো হবে বলির জন্য। এদিকে নিজের বন্ধুকে কোনো মতেই বলি দিতে দিবে না বীরু, তাই সে এবার সবার সাথে তর্ক করতে থাকে। সে আগে থেকে এই প্রথাকে বিশ্বাস করতো না, ভাবতো গ্রামের লোকেরা এখনো সেই আগের যুগের কুসংস্কার মেনে চলছে। তাই সে সবাইকে বলে এসব বলি দেওয়া রাক্ষস কিছুই নেই, এগুলো যদি থাকতো তাহলে এতদিন প্রমাণ হয়ে যেত, আর তারা তো গাঙ্গেয়াকে বলি দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিল। এখন যেহেতু গাঙ্গেয়া মারা গেছে তাহলে তো একই হলো, এখন আর অন্যজনকে বলি দেওয়ার কোনো দরকার নেই। বীরের কথাগুলো শুনে সবাই তার উপর আরো রাগান্বিত হতে থাকে, কারণ তারা সবাই এত বছর ধরে গ্রামে বসবাস করে আসছে, আর সবচেয়ে বড় কথা তাদের পূর্বপুরুষের দেওয়া প্রথাকে তারা কখনোই অস্বীকার করবে না। তাই বীরুর এমন অবিশ্বাসকে কেউই পছন্দ করছিল না। এদিকে সময় ঘনিয়ে এসেছিল, বীরু তবুও বিশ্বাস করছিল না মহলের ভেতরে রাক্ষস বলতে কিছু আছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হুট করে চারিদিকে বাতাস শুরু হয় আর মহলের ভেতর থেকে রাক্ষসের গর্জন শোনা যায়। এর মানে হলো রাক্ষস এখন রেগে গেছে তাকে এখন পর্যন্ত বলি না দেওয়ার জন্য। এদিকে গ্রামের সবাই তো ভয় পেতে থাকে, কারণ সময় শেষ হয়ে গেলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তখন গর্জন শুনে বীরু এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্রামের প্রধান এবার সিদ্ধান্ত নেয় যেহেতু বীরু এসব কিছুই বিশ্বাস করছে না, তাই তাকেই তারা মহলের ভেতর পাঠাবে বলির জন্য। বীরুকে একবার জোর করেই মহলের সামনে নিয়ে আসা হয়। এবার তো বীরুর নিজের ভয় হতে থাকে, আর একটা সময় সবাই মিলে বীরুকে মহলের ভেতর পাঠিয়ে দেয়। এদিকে বীরু ভেতরে যেতেই দরজা আটকে যায়। সে এবার ভয়ে ভয়ে এগোতে থাকে। আশপাশটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, আশেপাশে শুধু বাদুড়ের আওয়াজ আসছিল। তবুও ভীরু নিজেকে সাহস জোগায় আর সামনের দিকে এগিয়ে আসে, কারণ ততক্ষণে কোনো রাক্ষসের দেখা মেলেনি। বীরু সামনে গিয়ে তার সামনের বড় মহলের দিকে তাকায়। হঠাৎই সে অনুভব করে তার আশপাশ দিয়ে কেউ হাঁটছে। পুরো পরিস্থিতিটা ভুতুড়ে হয়ে যায়, আর হুট করেই বীরু সেখান থেকে একটা রুমের ভেতর চলে যায়। সে চারদিকে তাকিয়ে দেখে সব জায়গায় মানুষের কঙ্কাল, অর্থাৎ রাক্ষস সবাইকে খেয়ে কঙ্কাল এখানে রেখে দিয়েছে। বীরু এই দৃশ্য দেখে ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে। সে যতই সামনে যেতে থাকে ততই বিপদ আসতে থাকে। একবার ভেতরে ঢোকার পর আর বীরু বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। সে সামনে এগোতে এগোতে হঠাৎই কিছুর শব্দে থেমে যায়, আর হুট করেই সামনে থেকে একটা বড় পাথর বীরুর দিকে ধেয়ে আসে। সেটা দেখে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, তবে কিছুক্ষণ পর পাথরটা থেমে যায়। এটা দেখে বীরু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর আরো সামনে এগোতে থাকে, তবে সামনে আরো বিপদ অপেক্ষা করছিল তার জন্য।
বীরুর সামনে যেতেই কিছু পাথরের মূর্তি থেকে অস্ত্র এসে বীরুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকেও কোনো মতে বেঁচে আসে সে। এখানে আসার পর থেকে এত কিছু দেখে বীরুর এবার অনেক বেশি রাগ উঠতে থাকে। কখন এই জায়গা থেকে বের হবে সে সেটা খুঁজতে থাকে। সে আরো সামনে এগিয়ে যায়, সেখানেও গিয়ে তার আশপাশ দিয়ে অনেক অদ্ভুত শব্দ হতে থাকে। সে তখন থেমে যায়। সে খেয়াল করে তার পেছন দিয়ে কেউ হাঁটা চলা করছে। সে তখন ভয় ভয় পেছনে তাকায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। বীরু তখন দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হুট করে কেউ একজন বীরুকে ধরে ফেলে। বীরু তো এবার ধরেই নেয় যে রাক্ষস চলে এসেছে তাকে খাওয়ার জন্য। তবে নিচে তাকাতেই দেখে একজন লোক তার পকেটে হাত দিচ্ছে। লোকটা বীরুর দিকে তাকিয়ে থাকে। বীরু এখানে একজন মানুষ দেখে অবাক হয়ে যায়। সে তো ভেবেছিল সে শুধু একাই এই বড় মহলের ভেতরে আছে। বীরু তখন লোকটাকে জিজ্ঞেস করে সে কে। এবার লোকটাও তাকে দেখে বুঝতে পারে সে একজন মানুষ। সে উঠে বলতে থাকে সে একজন ব্যাংকার, লন্ডন থেকেই গ্রামে এসেছে। লন্ডনের কথা শুনে বীরু খুশি হয়ে যায় আর বলে সে আমেরিকা থেকে এসেছে। হঠাৎই বীরু এবার লোকটার শার্টের দিকে খেয়াল করে। তখনই সে বুঝে যায় যে এই লোকটাই সমু, কারণ বীরুর কাছে যে শার্টের টুকরো পাওয়া গেছে সেই শার্টটা সমু পরেছিল। এবার সমু ধরা পড়ে যাওয়ায় নিজে থেকেই বলে যে সে একজন স্মাগলার। তাই বীরু জিজ্ঞেস করে তার জন্য বীরুর এতদিন পাসপোর্ট আটকে ছিল, না হলে আজ সে এখানে থাকতো না। সমু এবার নানা গল্প বলতে থাকে। বীরু সমুকে থামিয়ে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এখানে আমরা জানতে পারি সমুর ওয়াইফ সাবিত্রী নিজেই তাকে এই মহলের ভেতরে পাঠিয়েছে, কারণ সাবিত্রী খবর পেয়েছে এই মহলের ভেতরে নাকি খাজানা লুকিয়ে আছে, আর সেই লোভে সাবিত্রী সমুকে এই মহলের ভেতর পাঠিয়েছে। এর মানে সাবিত্রী আগে থেকেই জানতো সমু কোথায় আছে, তবুও সে আরো টাকার জন্য বীরুকে ফাঁসিয়েছে। বীরুর এবার সমুর উপর অনেক বেশি রাগ হয়। তবে সেই সময় একটা বাদুড় এসে তাদের ডিস্টার্ব করতে থাকে। বীরু আর সমু সেখান থেকে সরে যায়। বীরু সমুকে এখান থেকে বের হওয়ার রাস্তা জিজ্ঞেস করে। তখন সমু জানায় সেও 10 দিন ধরে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায়নি। সব জায়গায় আটকা ছিল। অর্থাৎ এই মহলে ঢোকার পর থেকে চারিপাশের সব রাস্তা আটকে ফেলা হয়, তাই কেউই আর এখান থেকে বের হতে পারে না। তবুও বীরু আর সমু মিলে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। সামনে একটা বড় পাথর দেখে দুজন মিলে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারছিল না। আর সেই সময় হঠাৎ করে একটা বাদুড় আগুনে পুড়ে মারা যায়। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। আর তখনই আমরা তাদের পেছনে সেই রাক্ষসকে দেখতে পাই, অর্থাৎ রাক্ষস জেগে উঠেছে। এদিকে রাক্ষসকে দেখে বীরু আর সমু সেখানে লুকিয়ে পড়ে। রাক্ষসটাও তাদের খুঁজতে খুঁজতে সামনে আসতে থাকে। বীরু আর সমু সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে একটা গুহার ভেতর চলে যায়। আর সেখানেই দেয়ালে তারা একটা লেখা দেখতে পায়। বীরু লেখাটা পড়তে গিয়েও পড়তে পারে না। তখন সমু আস্তে আস্তে লেখাগুলো পড়তে থাকে, আর সেই দেয়ালেই খোদাই করে লেখা ছিল রাক্ষসকে শেষ করার উপায়। এতটুকু পরে সমু বলে পুরো লেখাটা পড়তে হবে, কারণ এখানেই তারা খুঁজে পাবে কিভাবে রাক্ষসকে শেষ করে তারা এই মহল থেকে বের হতে পারবে। আসলে বহু বছর আগে রাজা যখন তার সৈন্যদের নিয়ে রাক্ষসকে মারার উদ্যোগ নেয়, সেই সময় তারা রাক্ষসকে মারার পুরোপুরি রাস্তা খুঁজে বের করেছিল। রাক্ষসকে মারার সবচেয়ে বড় অস্ত্র হলো তাকে দুর্বল করা, আর তাকে দুর্বল করার জন্য রাজারা একটা বিশেষ পাউডার তৈরি করে। আর রাক্ষসকে একেবারে বিনাশের জন্য 2টা বিশেষ অস্ত্র তৈরি করা হয়। আর এই 2টা অস্ত্র দিয়ে যদি রাক্ষসের 2 কাঁধে আঘাত করা হয়, তাহলে রাক্ষস সেখানেই শেষ হয়ে যাবে। আর এরপর রাজারা সুযোগ খুঁজতে থাকে রাক্ষসকে মারার। একদিন একজন সৈন্য দেখে রাক্ষসটা মহল থেকে বাহিরে বেরিয়ে এসেছে। আর এই খবর পেয়ে রাজা তার সৈন্যদের নিয়ে মহলের ভেতর চলে যায়। তবে রাক্ষস তার শক্তি দিয়ে এক এক করে সব সৈন্যদের মেরে ফেলে। তবুও রাজা তার শেষ চেষ্টা করে যায়। আর অবশেষে রাক্ষসের কাঁধে শুধুমাত্র একটা অস্ত্র দিয়ে আঘাত করতে পারে, আর আরেকটা অস্ত্র সেখানেই পড়ে যায়। অর্থাৎ সেদিন রাজা রাক্ষসকে পুরোপুরিভাবে মারতে পারেনি। রাক্ষসটাও তখন রাজাকে মেরে ফেলে। আর মারা যাওয়ার আগ মুহূর্তে এই সবকিছু দেয়ালের মধ্যে লিখে যায় সে। অর্থাৎ রাক্ষসকে একেবারে শেষ করার জন্য সেই 2 নম্বর অস্ত্রটা দরকার। সেটা দিয়ে রাক্ষসের আর এক কাঁধে আঘাত করতে হবে, তাহলে এই গ্রাম অভিশাপ থেকে মুক্তি পাবে। আর এই পুরো কাহিনী শুনে বীরু অবাক হয়ে যায় আর বলে রাক্ষসটা মারা কি এতই সহজ? সমু বলে তাদেরকে ওই ছুরিটা খুঁজে রাক্ষসকে মেরে এখান থেকে বের হতে হবে। এই কথা শুনে বীরু বলে তারা কি রাজাদের মতো এত সাহসী নাকি যে রাক্ষসকে মেরে বেরিয়ে যাবে? সমু বলে তা না হলে তাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এরপর বীরু আর সমু মিলে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। বীরুরা সেখান থেকে একটা লকেট পায়, যেটার ভিতরে এই মহল থেকে বের হওয়ার রাস্তার ম্যাপ ছিল। বীরু আর সমু মিলে ওই লকেটটা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা সেটা ভাঙতে পারে না। এখানে আমরা দেখি বীরুকে বলি দেওয়ার জন্য মহলের ভেতর পাঠানো হয়েছে। এই কথা শুনেই সুব্বু তার কাছে যাওয়ার চেষ্টা করে। চারি তখন সুব্বুকে আটকে ফেলে। সুব্বু তখন অনেক অনুরোধ করে চারির কাছে, কিন্তু চারি তার পাগলামি দেখে তাকে ঘরের ভেতর আটকে রাখে। সুব্বু তখন চারিকে রিকোয়েস্ট করে তাকে যেতে দেওয়ার জন্য, কারণ সে ততক্ষণে জেনে গিয়েছিল ওই মহল থেকে কিভাবে বের হওয়া যায়। সে তখন তাড়াতাড়ি বের হয়ে বীরুদের বাঁচাতে চাচ্ছিল। কিছুক্ষণ পরই চারি তার রুমে চলে গেলে আনন্দ এসে সুব্বুর দরজা খুলে দেয়, আর সে তখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। সুব্বু তাড়াতাড়ি মহলের সামনে আসে, আর সেখানে বালারাজুও ছিল। বীরু যাওয়ার পর থেকে বালারাজু সেখানেই দাঁড়িয়ে থাকে।
সেই সময় সুব্বু এসে তাকে দেখে ভয় পেয়ে যায়। সুব্বুর কাছে মহলে ঢোকার চাবি ছিল, তাই সে আর বালারাজু মিলে চাবি দিয়ে মহলের ভেতর ঢুকে যায়। এখানে আমরা দেখি বীরু আর সমু লুকিয়ে লুকিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কারণ তাদের আশেপাশে রাক্ষসটা ছিল আর তাদের খুঁজছিল। সমু এখানে বীরুকে জিজ্ঞেস করে সে কাউকে ভালোবাসে কি। এবার বীরু কিছুটা লজ্জা পেয়ে সুব্বুর নাম বলে। সমু তখন সুব্বুকে চিনতে পারে আর বলে সুব্বু আসলেই সুন্দর একটা মেয়ে। বীরু তো এখানে লজ্জা পেতে থাকে। এরপর ধীরে ধীরে বীরু সুকন্যা আর সুব্বুর সব ঘটনা শোনাতে থাকে। সমু জিজ্ঞেস করে সে কি সুব্বুকে তার মনের কথা বলেছে। বীরু জানায় না। সমু বলে বীরুকে তার মনের কথা বলে দেওয়া উচিত, নাহলে সুকন্যার মতো সুব্বুও তার কাছ থেকে চলে যাবে। বীরু ওভাবে এখান থেকে ফিরে যাওয়ার পর সে সুব্বুকে তার মনের কথা বলে দিবে। এদিকে আমরা সুব্বু আর বালারাজুকে দেখি, তারাও এত বড় মহলের ভেতর ঢুকে কোথাও বীরুদের খুঁজে পায় না, তাই খুঁজতে খুঁজতে বালারাজু আর সুব্বু আলাদা হয়ে যায়। এদিকে বীরু সমুকে বলছিল যে সে সুব্বুকে কতটা ভালোবাসে, আর সেই সময় হুট করে সুব্বু বীরুদের সামনে চলে আসে। তাকে দেখে বীরু অনেক বেশি অবাক হয়ে যায়। সুব্বু বীরুর দিকে এগিয়ে আসে। বীরু এবার সুব্বুকে দেখে আর সময় নষ্ট না করে তাকে তার মনের কথা বলে দেয়। বীরু সুব্বুকে আই লাভ ইউ বলতেই সুব্বু বীরুর হাত ধরে আই লাভ ইউ টু বলে। ততক্ষণে বালারাজুও সেখানে চলে আসে। এদিকে বীরু তো খুশি হয়ে যায়, আর সেই সময় পেছন দিয়ে সুব্বু আসে। এদিকে সমুরা পেছনে সুব্বুকে দেখে খুবই অবাক হয়, ভাবে তাহলে বীরুর সামনে কে। এবার বীরুও পেছনে তাকিয়ে সুব্বুকে দেখে, তখনও সামনের সুব্বু বীরুর হাত শক্ত করে ধরেছিল। এবার বীরুর হাত ধরা সুব্বু তার আসল রূপে ফিরে আসে। আমরা দেখি এতক্ষণ বীরু সুব্বু ভেবে যাকে নিজের মনের কথা বলছিল সে আসলে একটা পেতনি ছিল, যেই মহলের ভেতরেই ঘোরাঘুরি করছিল। এটা বুঝতে পেরে বীরু চিৎকার দিয়ে তার হাত ছাড়ার চেষ্টা করে, কিন্তু পেতনিটা তার হাত শক্ত করে ধরে রাখে। এবার সুব্বুরা সবাই মিলে কোনো মতে ওই পেতনির হাত থেকে তাকে বাঁচায়। পেতনিটা উধাও হয়ে যায়। আবার কিছুক্ষণ পর তাদের সামনে চলে আসে। সবাই তখন ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর তারা চারজন মিলে একটা জায়গায় লুকায়। তখন বীরু সুব্বুর কাছে গিয়ে জিজ্ঞেস করে সুব্বু কিছু শোনেনি তো। বীরু সুব্বু ভেবে পেতনিটাকে নিজের মনের কথা বলার পরে আসল সুব্বু সেখানে পৌঁছেছিল, তাই সে কিছুই শুনতে পায়নি। এসব জানতে পেরে বীরু এবার স্বস্তি পায়, কারণ সে এখনই সুব্বুকে কিছু বলতে চায় না। এরপর তারা চারজন মিলে ওই লকেটটা বের করে আর লকেটটা খুলেও ফেলে। সমু আর বীরু মিলে লকেটটা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু সেটা খুব সহজেই খোলা যেত। লকেটটা খুলতেই সেখান থেকে একটা ম্যাপ বেরিয়ে আসে। বীরুরা ওই ম্যাপ অনুযায়ী 2 নম্বর গেট খুঁজতে থাকে, যেটা দিয়ে তারা মহল থেকে বাইরে বের হতে পারবে। রাস্তা খুঁজতে খুঁজতে একটা সময় চারজন আলাদা হয়ে যায়। বীরু আর সুব্বু মিলে ম্যাপ দেখে এগোতে থাকে। এদিকে বালারাজু আর সমু একসাথে ছিল। সেই সময় পেতনিটা এসে বারবার তাদেরকে ভয় দেখাচ্ছিল। প্রতিবারই দুজন মিলে কোনো মতে সেই পেতনির থেকে বেঁচে ফেরে। এদিকে বীরু আর সুব্বু হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জালে ফেসে যায়, আর জালটা তাদেরকে উপরের দিকে নিয়ে যায়। সুব্বু আর বীরু অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে পেতনিটা বারবার সমুদের সামনে চলে আসছিল। কোনো মতে বালারাজু তখন সমুর কাঁধে উঠে বীরুদের জাল থেকে ছোটায়, আর তখনই তাদের সামনে একটা দরজা খুলে যায়। তারা চারজন মিলে দরজা দিয়ে ঢুকে দেখে এটা সেই জায়গা যেই জায়গায় রাজারা সবাই মারা গিয়েছিল। বীরুরা সেখানে গিয়ে আশেপাশে ছুরিটা খুঁজতে থাকে। একটা সময় তারা ওই বিশেষ পাউডারটা খুঁজে পায়, যেটার মাধ্যমে রাক্ষসকে দুর্বল করা যায়। পাউডারটা পেয়ে সেটা তারা নিজেদের কাছে রেখে দেয়, আর সবাই মিলে ছুরি খুঁজতে থাকে। শেষে বীরু সেই ছুরিটাও পেয়ে যায়। তবে এখন সবার মাঝে তর্কাতর্কি লেগে যায় যে কে রাক্ষসের গায়ে ছুরি মারবে আর কে পাউডার ছিটাবে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না এই কাজ করতে। আর ঠিক সেই সময়ই রাক্ষসটা সবার সামনে চলে আসে। সে সবার দিকে এগিয়ে আসতে থাকে। বীরু তখন কোনো মতে সুব্বুকে নিয়ে লুকিয়ে পড়ে। এদিকে বালারাজুর কাছে সেই পাউডারটা ছিল, কিন্তু সে তো সাহসই পাচ্ছিল না সেটা দেওয়ার। বীরু তখন সাহস করে একটা তীর নিয়ে রাক্ষসকে আঘাত করে। তখন রাক্ষসটা বীরুকে দেখে তার দিকে এগিয়ে আসে। সুব্বু তখন সেখান থেকে সরে যায়। এদিকে বালারাজু পাউডার ছুঁড়ে মারতে গিয়ে পাউডারটা উপরেই আটকে যায়। এটা দেখে সমু সেটা নিতে গেলে সবগুলো পাউডার তার উপরেই পড়ে যায়, আর সাথে সাথে সমু অজ্ঞান হয়ে যায়। এদিকে রাক্ষসটা বীরুদের উপর অনেক বেশি রেগে যায় আর তাদের মারার চেষ্টা করে, কিন্তু বীরু কোনো মতে বেঁচে যায়। এবার রাক্ষসটা সুব্বুর দিকে এগিয়ে আসে। সুব্বু তখন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তবে হঠাৎই রাক্ষসটা সুব্বুর পায়ের নুপুরের দিকে তাকিয়ে থেমে যায়। বীরু সুব্বুকে বাঁচিয়ে নেয়। এবার সবাই বীরুকে সেই ছুরিটা দিয়ে রাক্ষসকে ধ্বংস করে দিতে বলে। তবে বীরু এই ছুরিটা দিয়ে রাক্ষসটাকে আঘাত না করে উল্টো রাক্ষসের পিঠে লাগানো প্রথম ছুরিটা খুলে ফেলে, যেটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। রাক্ষসটা এবার সবাইকে মারতে আসে, কিন্তু সেই সময় বীরু পকেট থেকে একটা নুপুর বের করে রাক্ষসটার সামনে রাখে, আর সাথে সাথেই রাক্ষসটা থেমে যায়। আর এখানেই আমরা জানতে পারি একবার যখন বলি দেওয়ার জন্য একটা ছোট শিশুকে দিয়ে আসা হয় মহলের ভেতর, তখন রাক্ষসটা সেখানে গিয়ে একটা ছোট বাচ্চাকে দেখে থেমে যায়। বাচ্চাটা রাক্ষসটার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে তার একটু মায়া হয়, আর রাক্ষসটা তার রূপ থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে ফিরে আসে বাচ্চাটার কাছে। সে ওই বাচ্চাটাকে না মেরে উল্টো নিজের কাছে রেখে দেয় আর আদর যত্ন করে পালতে থাকে। সে বাচ্চাটাকে অনেক ধরনের খেলনা, খাবার দাবার সহ সবকিছু দেয়। বাচ্চাটাও তার সাথে অনেক বেশি খুশি ছিল। এরপর থেকে রাক্ষসটা আর গ্রামবাসীর কাছে বলি চাইতো না। তবে যেদিন রাজারা তার সৈন্যদের নিয়ে রাক্ষসটা শেষ করার জন্য আসে, সেদিনের হামলায় একটা তীর গিয়ে বাচ্চাটার গায়ে লাগে, আর সে
সেখানেই মারা যায়। এটা দেখে রাক্ষস সহ্য করতে পারে না আর রেগে মেগে রাজাকেই মেরে ফেলে, যার জন্য রাজা শুধু একটা ছুরি দিয়ে আঘাত করতে সফল হয়। আর এই বাচ্চার জন্য রাক্ষসটা এতদিন গ্রামবাসীর সাথে জুলুম করে। রাক্ষসটা বাচ্চাটাকে এত যত্ন নিয়ে বড় করেছিল, আর তার নিথর দেহ দেখে সে রেগে সবাইকে ধ্বংস করে ফেলে। নতুবা ওই দিনই হয়তো রাক্ষসটা বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যেত, অথবা সেখানেই শান্তিপূর্ণভাবে বসবাস করত, কোনো বলি ছাড়া। আর এই সবকিছু বীরু ওই জায়গাটা দিয়ে হাঁটার সময় দেখেছিল। সেখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, সাথে একটা ছোট হাতের ছাপও ছিল। আর সেখানেই বীরু এই নুপুরটা পায়, যেটা ছোট্ট মেয়েটার ছিল। আর যখন যখন রাক্ষস নুপুর দেখত, তখনই তার বাচ্চাটার কথা মনে পড়তো, আর সে দুর্বল হয়ে যেত। এবার যেহেতু বীরু রাক্ষসটার কাছ থেকে ছুরিটা খুলে দেয়, যার জন্য রাক্ষসটাও মুক্তি পেয়ে যায়। আর বীরুর হাত থেকে বাচ্চাটার নুপুর নিয়ে রাক্ষসটা সেখান থেকে চিরতরে মুক্তি নেয়। অর্থাৎ আজ থেকে ওই গ্রামটা আর অভিশপ্ত নেই, আর কখনো কাউকে বলি দিতে হবে না রাক্ষসটার জন্য। আসলে তাকে মারা কখনোই এতটা সহজ ছিল না, তবে বীরু রাক্ষসটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করে, আর তার দুর্বলতা দিয়েই সে তাকে মুক্তি দিয়েছে। রাক্ষস এবার ওই ছোট্ট মেয়েটার শেষ স্মৃতি নিয়ে গ্রামবাসীকে মুক্তি দিয়ে সেখান থেকে চলে যায়। বীরু অনেক বুদ্ধিমানের কাজ করেছে। যদি আজ সে রাজাদের মতো রাক্ষসকে মারার চেষ্টা করত, তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত। তাই অনেক সময় দয়ালুও হতে হয়। শেষে তারা চারজন ওই মহল থেকে বেরিয়ে আসে আর গ্রামবাসীদের কাছে ফিরে যায়। এদিকে গ্রামের সবাই তাদেরকে দেখে তো অনেক বেশি অবাক। এরকম একটা সাহসিকতার কাজের জন্য গ্রামের সবাই এখন বীরুকে পছন্দ করতে শুরু করে। শেষে বীরু আর সুব্বুও এক হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। গল্পটার প্লট কাহিনী সবকিছু অনেক সিম্পল হলেও হাসি, রহস্য, সংস্কৃতি সব মিলিয়ে গল্পটা একেবারে চমৎকার হয়ে উঠেছে। আর শেষে আমাদের এটাই বোঝানো হয়েছে যে সবকিছুকে ধ্বংস করতে হয় না, বরং কিছু জিনিস মুক্তির অপেক্ষায়ও থাকে। তাই সবসময় হিংস্র না হয়ে অনেক সময় দয়ালুও হতে হয়, তাহলে অনেক কিছু হাসিল করা সম্ভব। তো এভাবেই অবশেষে রাক্ষস আর গ্রামবাসী দুটোই মুক্তি পেয়ে যায়, আর সবাই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে এই গল্প একটা ইতিহাস হিসেবেই থেকে যায় সবার কাছে। যাক, এই তো ছিল আজকের গল্প। ভয়ঙ্কর এই রাক্ষসের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।